ফাইনালি অপেক্ষা শেষ। প্রধানমন্ত্রী মোদি আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চুক্তি হয়ে গেছে, যেখানে আমেরিকা গোটা বাংলাদেশ ভারতকে হ্যান্ডওভার করে দিয়েছে এবং এখন ভারত বাংলাদেশের ভেতর যা ইচ্ছে করতে পারে। এমনকি প্রয়োজন পড়লে আমেরিকা নিজে ভারতকে সাপোর্ট দেবে বাংলাদেশ আর পাকিস্তানের কিছু অংশ টেক ওভার করার জন্য। আর মজার ব্যাপার দেখুন, এটা অফিশিয়ালি ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছে। আর যখন এই কথাটা বলছিল, পাশে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি চুপচাপ সেটা শুনছিল। আর দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারবেন যে বাংলাদেশ মারাত্মক বিপদে পড়তে চলেছে। সবার আগে ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কী বলেছে বাংলাদেশকে নিয়ে পুরো ক্লিপটা ভালোভাবে দেখুন, তারপর আমি বলছি যে এখানে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. তো শুনলেন, এখানে একজন জার্নালিস্ট ট্রাম্পকে প্রশ্ন করে যে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশে যে রিজিম চেঞ্জ করিয়েছে সেটাকে নিয়ে কি বলবেন। তো ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল যে এখানে আমাদের কোনো হাত নেই, এই ডিপ স্টেট কয়েকশো বছর ধরে কাজ করছে, আর বাংলাদেশে যা হয়েছে সেটা ভারত জানে এবং প্রধানমন্ত্রী মোদি তার উপর কাজ করছে এবং আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি। শেষের লাইনটার উপর নজর দেয়, প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি বাংলাদেশকে। অর্থাৎ সহজ ভাষায় আমেরিকা বাংলাদেশ থেকে সরে এসেছে, ওরা ভারতকে অ্যাক্সেস দিয়ে দিল, ভারত এবার নিজের মতন করে ব্যান্ড বাজায়। আর এখানে কতটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন। যে মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি আমেরিকার মাটিতে ল্যান্ড করলো, ট্রাম্পের সাথে দেখা হলো, ঠিক সেই মুহূর্তে এদিকে ভারতে বিজেপি মণিপুর থেকে সরে এলো, মণিপুরের মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়ানো হলো। আর ঠিক যে মুহূর্তে ট্রাম্পের বাংলাদেশকে নিয়ে স্টেটমেন্ট এলো যে আমি এটা প্রধানমন্ত্রীকে হ্যান্ডওভার করে দিচ্ছি, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই গোটা মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিল। আর আমি কিন্তু এই মণিপুর আর বাংলাদেশের ক্রাইসিস যখন শুরু হয়েছিল তখন থেকে প্রত্যেক ভিডিওতে এটা বলে এসেছি যে মণিপুর আর বাংলাদেশ দুটোই একসাথে জুড়ে রয়েছে বা একসাথেই ওখানে কাজ হচ্ছে। অর্থাৎ যারা মণিপুর জ্বালিয়েছে তারাই বাংলাদেশের রিজিম চেঞ্জ করিয়েছে। মণিপুর কেবলমাত্র একটা প্র্যাকটিস ছিল, বাংলাদেশে অ্যাকচুয়াল অপারেশন হয়। এখন একটা বিষয় খেয়াল কর, মণিপুরে যখন সবচেয়ে মারাত্মকভাবে গৃহযুদ্ধের পরিস্থিতি ছিল, চারিদিকে আগুন জ্বলছিল, মুখ্যমন্ত্রীর ওপর চাপ দিচ্ছিল পদত্যাগের জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, তখনও কিন্তু বিজেপি এখান থেকে সরে আসেনি, মুখ্যমন্ত্রীকে জোর করে টিকিয়ে রেখেছিল, কিছুতেই এখানে রাষ্ট্রপতির শাসন জারি করেন। কিন্তু এখন যখন পরিস্থিতি আগের তুলনায় ঠিক হয়েছে, ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে, তখন গিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করার কী প্রয়োজন? তো এর সোজা জবাব হলো, যতক্ষণ বাংলাদেশে অ্যাকশান শুরু না হবে ততক্ষণ মণিপুরে কিছু করা সম্ভব না। এতদিন অপেক্ষা করছিল ভারত সরকার যে ট্রাম্পের সাথে একবার চুক্তি হয়ে যাক, তারপর ভারত সরকার মণিপুর আর বাংলাদেশে অ্যাকশানে। আর ডোনাল্ড ট্রাম্প সিগন্যাল দিতেই ভারত নিজেদের অপারেশন শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন আসছে যে ভারত এখানে ঠিক কী করতে পারে? বাংলাদেশে কি হাসিনা ফিরে আসবে? তো আমার মনে হয় না। একটা কথা খেয়াল করেন, ট্রাম্প এই স্টেটমেন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছে যে বাংলাদেশে যা হয়েছে সেটা ভারত জানতো এবং প্রধানমন্ত্রী মোদি এর ওপর অনেক দিন ধরেই কাজ করছে। অর্থাৎ যা হয়েছে সেটা ভারতকে জানিয়েই করা হয়েছে। এবার যেটা আমি বলতে চলেছি সেটা শুনলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অলরেডি কিভাবে ভারত বাংলাদেশে নিজেদের অপারেশন শুরু করেছে। এবং বাংলাদেশের লোকজন তো এতদিন ভাবছিল যা হয়েছে সেটা ওরা নিজেরা করেছে, যেটা পুরোপুরি ভুল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসে ডেটটা মনে আছে? আমি বলে দিচ্ছি, 5ই আগস্ট। এই ডেটের বিশেষত্ব কি জানেন? যবে থেকে প্রধানমন্ত্রী মোদি ভারতের ক্ষমতায় এসেছে, প্রতি বছর এই সেম ডেটে মানে 5ই আগস্ট সমস্ত বড় বড় ডিসিশন নেওয়া হয়। উদাহরণ হিসেবে কাশ্মীরে দেখুন, 370 ধারা হাটিয়ে ওটা পার্মানেন্ট ভারতের অংশ করা হয় কবে? 2019-এর 5ই আগস্ট। ভারতে 400 বছর পর রাম মন্দির কবে হবে? 5ই আগস্ট 2021।
আর ওই সেম 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসে। এবার এই রিপোর্টটা দেখুন, এটা 2021 সালের রিপোর্ট, যেখানে প্রাইম মিনিস্টার মোদি নিজের মুখে এই কথাটা বলেছিল আর টুইটও করেছিল যে ইতিহাস 5ই আগস্ট দিনটাকে মনে রাখবে। এই ডেটেই আমরা সমস্ত বড় ডিসিশন নিয়েছি, তা রাম মন্দির হোক বা কাশ্মীরের 370 ধারা হাঁটানো হোক। আর ওই ডেটকেই সিলেক্ট করা হয় হাসিনার ভারতে পালিয়ে আসার জন্য। অর্থাৎ হাসিনা পালিয়ে আসেনি, বরং হাসিনাকে ভারত সরিয়ে এনেছিল যাতে বাংলাদেশকে অ্যাকচুয়ালি ভারত সম্পূর্ণ টেক ওভার করতে পারে। এখন আপনি বলবেন যে হাসিনা পালিয়ে এসে কী লাভ হলো, এই সরকার তো ভারতের বিরুদ্ধে। তো এর জন্য আমি আপনাদের 3টে উদাহরণ দেব, যাকে দেখে আপনারা বুঝতে পারবেন যে যেটা সাধারণ জনগণকে দেখানো হয় বা খালি চোখে দেখে মনে হয় সেটা সবসময় সত্যি নয়, পর্দার পেছনে অন্য গেম চলে। উদাহরণ হিসেবে ইউক্রেনের যুদ্ধ কে লাগিয়েছিল? আমেরিকা। আমেরিকা ইউক্রেনকে বলেছিল যে ন্যাটোতে যুক্ত করাবে, আর সবাই ভেবেছিল এইভাবে আমেরিকা রাশিয়ার ওপর বদলা নেয়। কিন্তু না, অ্যাকচুয়ালি এই যুদ্ধের মাধ্যমে ইউরোপের ইকোনমি ধ্বংস করা হয়। আর যখন ওদের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, এখন আমেরিকার রাশিয়া কি বলছে? ইউক্রেনকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। অর্ধেক ইউক্রেন রাশিয়া পাচ্ছে, আর ট্রাম্পের দাবি বাকি অর্ধেক ইউক্রেনে যে $500 বিলিয়ন রেয়ার আর্থ এলিমেন্টস রয়েছে সেটা আমেরিকা নেবে। তো বেসিক্যালি এখানে ইউক্রেন বলির পাঠা হলো আর ইউরোপ বরবাদ হয়ে গেল। দ্বিতীয় উদাহরণ গাজা। আমেরিকা নিজে ফান্ডিং দিয়ে ইরান আর গাজাকে উস্কে দেয় যাতে ইসরায়েলে হামলা হয়। যেই ইসরায়েলে হামলা হলো ওরা গাজাকে ধ্বংস করে দিল, আর ইরানের যে পুরো টপ লিডারশিপ ছিল তাদেরকেও মেরে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে? আমরা পুরো গাজার দখল নিয়ে তাকে দুবাইয়ের মতন ডেভেলপ করব আর গাজার জনগণকে দেশ ছাড়তে। আর অপেক্ষা করেন, ইরানেও কিন্তু রিজিম চেঞ্জ হবে। তো ইসরায়েলে হামলা না হলে গাজা, সিরিয়া এগুলো দখল সম্ভব ছিল না, আর না এই গ্রেটার ইসরায়েল তৈরি হতো। এবারে আসেন বাংলাদেশ। সেমভাবে আমেরিকা ইউক্রেন আর গাজার পর বাংলাদেশিদের বোকা বানায়। ওরা ফান্ডিং দিয়ে ওদেরকে উস্কে দেয়, একটা ফেক আন্দোলন তৈরি করায়, আর এর সুযোগে ভারত হাসিনাকে সরিয়ে নেয়। অর্থাৎ এখন ওখানে যা হবে সেটা ভারতের দোষ নয়, ওখানে ক্ষমতায় বসানো হলো মোহাম্মদ ইউনিসকে, যে দেখেন সবার প্রথম কাজ কি করেছে, সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশিদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে ওটাকে আমেরিকার বেস বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আর একই সাথে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বড় বড় ফ্যাক্টরিতে হামলা করিয়ে পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিল। আর এই সমস্ত ইন্ডাস্ট্রি গেল কোথায়? ভারতে। সমস্ত গ্লোবাল ব্র্যান্ড ভারতের সাথে ডিল করছে। তার মানে দাঁড়ালো স্বাধীন বাংলাদেশ ততক্ষণই স্বাধীন ছিল যতক্ষণ ওদের ইকোনমি, ইন্ডাস্ট্রি এই সমস্ত ছিল। ইউনিস এগুলিকে ধ্বংস করে সেটা ভারতকে টেক ওভার করার সুযোগ করে দিল। আর বাংলাদেশ সমস্ত বিশ্ব থেকে এত মারাত্মকভাবে ঋণ নিচ্ছে যে নেক্সট যে সরকার ক্ষমতায় আসবে তাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি থাকবে না, কোনো ফান্ডিং থাকবে না, গোটা দেশে অলরেডি কেওয়াস, ঋণের বোঝা। তো বলতে পারেন যে বাংলাদেশকে তখন অফিসিয়ালি ভারতের কাছে সারেন্ডার করতে হবে, এবং যেরকম গাজা ইউক্রেনের অবস্থা হলো সেটাই বাংলাদেশ। এই কারণেই ভারত সরকার কোনো রকম অ্যাকশান নেয়নি ডিরেক্টলি বাংলাদেশের ওপর, উল্টে ওদেরকে এড দিয়েছে আমাদের বাজেটে কয়েকশো কোটি টাকার, যাকে নিয়ে ভারতের লোকজন চটেছিল যে ভারত সরকার ভারত বিরোধী এই সরকারকে কেন ফান্ড দিচ্ছে। ওদের সমস্ত ফুড সাপ্লাই এখনও চালু আছে। এমনকি দুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভারত তো জলপথে, রেলপথ ব্যবহার করে এমার্জেন্সি বেসিসে চাল পাঠাচ্ছে বাংলাদেশ। কারণ কি? কারণ একটাই, যে যা হচ্ছে ভারত জানতো, এবং এতে অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনিস বাংলাদেশকে সম্পূর্ণ ভারতের সামনে সারেন্ডার করার রাস্তায় নিয়ে এসেছে। এটাই হলো মাল্টিপোলার বিশ্ব, যেখানে প্রতিটা শক্তির নিজস্ব এরিয়া থাকবে, যেখানে ওই দেশ যা চাইবে আশেপাশের ছোট দেশকে সেটাই করতে হবে, বা ছোট দেশগুলো বড় দেশের এক একটা রাজ্যের মতন হবে। জরুরি নয় যে আপনি ওই দেশকে দখলই করবেন, দখল না করেও সেটা কন্ট্রোল করা সম্ভব। মিডল ইস্টে সেটা ইসরায়েল, আমেরিকা মহাদেশে সেটা আমেরিকা, ইউরোপের দিকে রাশিয়া, আর ওদিকে চায়না। কিন্তু দাঁড়ান, খেলা এখানেই শেষ নয়। এখন নেক্সট ধাপ যেটা রয়েছে সেটা হলো পিওকে আর তাইওয়ান। আমেরিকার সমস্ত চিপ ম্যানুফ্যাকচারিং বা সেমিকন্ডাক্টর তাইওয়ান থেকে আমেরিকা শিফট করছে। খবরটা দেখেছেন? কারণ হলো তাইওয়ানকে চীনের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হবে। চীন যদি তাইওয়ান টেক ওভার করে তখন এই যে ম্যানুফ্যাকচারিং রয়েছে সেমিকন্ডাক্টরের, সেগুলো কী পাবে? সেগুলো তো চীনের হাতে যাবে। তাই আমেরিকা আগেভাগে এগুলো নিজের দেশে সরিয়ে নিচ্ছে। মানে এখানে এটা ক্লিয়ার যে চীন তাইওয়ানে টেক ওভার করবে। আর ওদিকে খেয়াল করেন কাশ্মীরে 2019 সালের পর আবারও এলওসিতে গোলাগুলি শুরু হচ্ছে।
যেটা সিগন্যাল ছিল পিওকের জন্য। তো যারা এখনও এই মাল্টিপোলার বিশ্বের খেলা বুঝতে পারেননি বা বিশ্বাস করতে নারাজ, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু মজার দেখা। বাংলাদেশিরা সারা জীবন মনে রাখবে কিভাবে এই লাল স্বাধীনতা আর ধর্মের নামে হিংসা করে ওরা নিজের দেশকেই বিক্রি করে দিয়েছে।